আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কেন আমি বলছি এই তথ্যটি বা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথে এবং বৈশ্বিকভাবে তো অবশ্যই। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই আমরা অনেকেই জানি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছে। সেই যুদ্ধের একটা বিরতি অবস্থা চলছে, আলোচনা চলছে এবং মনে হচ্ছে যুদ্ধটা হয়তোবা শেষ হবে, কিন্তু এই যুদ্ধটা মোটামুটি থেমে থেমে চলমান থাকবে। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে। প্রশ্নটা হচ্ছে, এই যুদ্ধ সংঘটিত হওয়ার ফলে বৈশ্বিকভাবে একটা বড় পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি। কি ধরনের পরিবর্তন? এই যুদ্ধ পরবর্তী অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি একটা আমূল পরিবর্তন ঘটবে বলে অনেকে মনে করছেন। সেই সাথে সেই সাথে পুরো বিশ্বের ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থারও একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সেই অর্থনৈতিক ব্যবস্থাটা কোন দিকে ঝুঁকবে, এই মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স বা ভূরাজনীতির উপরে সেটা অনেকটা নির্ভর করে পুরো বিশ্বব্যাপী। তো সেই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবই, সেই সাথে কেন এই ব্যাপারটা আমাদের সাথেও জড়িত এবং আমরা কেন এই ব্যাপারটা নিয়ে কনসার্ন হব সেটি নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অসংখ্য অসংখ্য শ্রমিক কাজ করছে এবং তাদের একটা সিংহভাগ রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক এবং বিরাট অবদান রাখছে। সো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সাথে যে আমাদেরও এক ধরনের কূটনৈতিক অবস্থা জড়িত, তাও আমাদের মনে রাখতে হবে। কারণ মধ্যপ্রাচ্য যদি টালমাটাল হয় এবং তার অর্থনৈতিক অবস্থা যদি টালমাটাল হয়, তাহলে আমরা নিশ্চিতভাবেই অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হব এবং আমরা আমাদের অবস্থানকে আরো শক্তিশালী অবস্থান থেকে নেমে যেতে বাধ্য হব। সো এই ইন্টারনেট ব্যবস্থা যে পুরো বিশ্বের সাথে কানেক্টেড, তা নিয়ে আজকে এক গভীর এবং এবং খুবই অ্যানালাইসিসমূলক আলোচনা হবে। আশা করতেছি এই আলোচনা আমি 3টি ভাগে ভাগ করতে পারবো এবং প্রত্যেকটা অংশই আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এবং বৈশ্বিক এবং ভূরাজনীতি ও অর্থনীতি কিভাবে এখানে কাজ করবে এবং আমরা কিভাবে সেখানে যুক্ত থাকতে পারবো এবং আমাদের লাভটাও যেন আমরা বের করে নিয়ে আসতে পারি সেখান থেকে, তাও যেন আমাদের ভাবনার মধ্যে থাকে। প্রথম পার্টটা হচ্ছে, এই যে একটা যুদ্ধ সংগঠিত হলো, এই যুদ্ধে কার কতটুকু লাভ হলো, কে কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কেমন থাকবেন। দ্বিতীয় অবস্থানটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। পুরো বিশ্বের জন্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। সেই ভূ রাজনীতির অবস্থানটা কেমন হবে তা নিয়ে আমাদের একটু আলোচনা করা খুবই দরকার। যেহেতু পুরো বিশ্বের অর্থনীতির একটা বিশাল এবং সিংহভাগ অংশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, তাই অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে ঝুঁকবে তা নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করব। শেষ পয়েন্টে আমরা আলোচনা করব, যেহেতু মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অসংখ্য শ্রমিক কাজ করেন এবং তাদের পাঠানো সিংহভাগ অর্থের মধ্যে দিয়ে বাংলাদেশের একটা ব্যাপক রেমিটেন্স আদায় হয়। সেই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টাও আমাদের নজরে রাখতে হবে। সেই জন্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা কোন ধরনের কূটনৈতিক অবস্থানকে জোরালোভাবে সমর্থন করলে আমরা আমাদের অবস্থানকে দৃঢ় করতে পারবো এবং আমাদের অর্থনৈতিক অবস্থা যাতে নিম্নগামী না হয়, সেই দিকে আমরা যথেষ্ট জোরালো সমর্থন এবং পদক্ষেপ নিতে পারবো। সো আমরা প্রথমেই আলোচনা শুরু করি যে কেন এই যুদ্ধটা যেহেতু সংগঠিত হয়েছে, এই যুদ্ধের অবস্থানটা, সার্বিক অবস্থানটা আসলে কেমন এবং কি হয়েছে। যুদ্ধের সার্বিক অবস্থা যদি বিশ্লেষণ আমরা করতেই যাই, তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকেরই এই যুদ্ধের পেছনে একটি না একটি অবস্থান এবং উদ্দেশ্য ছিল। ইসরায়েলের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে ইরানকে ধূলিসাৎ করার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের একক যে ক্ষমতা
এবং এককভাবে মধ্যপ্রাচ্যের উপরে যে তার নিয়ন্ত্রণ সেটিকে সে বজায় রাখবে। এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল, যেহেতু একটি দুর্বল অবস্থা ইরানকে পাওয়া গেছে, এই অবস্থায় যদি ইরানকে কোনো মতে দমিয়ে ফেলা যায়, তাহলে ইসরায়েলকে আরো শক্তিশালী করা যাবে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে যত শক্তিশালী হবে, যুক্তরাষ্ট্রের অবস্থান তার থেকেও বেশি শক্তিশালী হবে। পেট্রো ডলার থেকে শুরু করে আমরা জানি মধ্যপ্রাচ্যের প্রতিটা রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ রয়েছে। প্রতিটা রাষ্ট্রেই বিশাল পরিমাণ অস্ত্র ব্যবসা থেকে শুরু করে তেল বাণিজ্য সকল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি অগাধ বিচরণ মধ্যপ্রাচ্যে রয়েছে। এবং সেই অবস্থানটাকে যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে আরো দৃঢ় করতে চাইবে বা চাওয়ার জন্য সে সর্বোপরি প্রস্তুত সব সময়ের জন্য। সেটি সে করার উদ্দেশ্যে ইরানের যুদ্ধ সে শুরু করেছিল। মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে ছিলেন, সেই রাষ্ট্রগুলোর একটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। আমরা জানি যে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ হয় একটি ধর্মভিত্তিক আইডিওলজির উপর ভিত্তি করে, যেখানে শিয়া এবং সুন্নিদের মধ্যে ব্যাপক আদর্শগত দ্বন্দ্ব রয়েছে। আদর্শগত দ্বন্দ্ব মূলত ক্ষমতার একটি চাবিকাঠি। ক্ষমতাকে আরো বেশি কেন্দ্রীভূত করতে হইলে যার আদর্শ যত শক্তিশালী হবে, তার ক্ষমতা অবস্থান তত বেশি শক্তিশালী হবে। সো এই শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যে শুধুই আদর্শগত দ্বন্দ্ব না, তা আমরা বহু আগে থেকেই জানি বা বুঝতে পেরেছি। এখানে একটা রাজনৈতিক এবং ক্ষমতার প্রবাহ বলয় যুক্ত রয়েছে। সেই প্রবাহ বলয় থেকেই আদর্শগত দ্বন্দ্ব, এবং এই আদর্শগত দ্বন্দ্বের যে কোনো একজনকে যে কোনো মূল্যে জয়ী হতে হবে। যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য সুন্নিরা ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। শিয়া মতাবলম্বী ইরান যেহেতু যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হতে পারেনি, তাই সে নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং মধ্যপ্রাচ্যে একটা বিশাল শিয়াইজম নেটওয়ার্ক গড়ে তোলার মধ্যে দিয়ে তার আদর্শগত যেই শক্তিশালী অবস্থান, তাকে সে দৃঢ় থেকে দৃঢ় করেছে। তাকে কোনোভাবেই তার অবস্থান থেকে নামানো যায়নি। সো মধ্যপ্রাচ্যের এই যে আদর্শগত দান্দিক বা ক্ষমতার যে রাজনীতি, সেই রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে সুন্নিদের যেমন প্রয়োজন রয়েছে, এবং ইরানের আদর্শকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে হলেও সেই যুদ্ধে টিকে থাকার প্রয়োজন রয়েছে। সর্বোপরি হরমুজ প্রণালী এমন একটি অবস্থা, যেই অবস্থা দিয়ে বিশ্বের একটা সিংহভাগ বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। বিশেষ করে তেল যেহেতু আমাদের বাণিজ্য সংগঠিত করার একটি বড় নিয়ামক, সেই তেল বাণিজ্য এই রুট দিয়ে হয়ে থাকে, এটিও একটি বড় অবস্থান। সো প্রত্যেকেরই এক এক জায়গা থেকে এক এক অবস্থান এবং এক এক উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকটা উদ্দেশ্যকে সাধন করার জন্যই এই যুদ্ধটি সংগঠিত হয়েছে। কিন্তু যে প্রবলেমটা সমাধান হলো না, সেটি হলো যুদ্ধের একপাক্ষিক রেজাল্ট আমরা খুঁজে পেলাম না। অর্থাৎ যুক্তরাষ্ট্র ভেবেছিল যে এই যুদ্ধে সে নিরঙ্কুশ জয় লাভ করবে এবং মধ্যপ্রাচ্যে তার যে অহমিকা, দাম্ভিক যে শক্তিশালী অবস্থান, তা আরো দৃঢ় হবে এবং তার ঘাড়ে যে নিঃশ্বাস ফেলছে চীন, রাশিয়া, তারা আরো দমে যাবে। কিন্তু বাস্তবিক অর্থে যুক্তরাষ্ট্রের সেই আশা কখনোই বা কোনো মতেই সফল হলো না। যুক্তরাষ্ট্র হয়তো বা এই যুদ্ধ থেকে কোনো মতে বের হবার চেষ্টা করছে, কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় যুদ্ধটি শেষ হচ্ছে না। কারণ এই যুদ্ধটি যদি কমপ্লিটলি শেষ হয়ে যায়, যুক্তরাষ্ট্র আসলে মধ্যপ্রাচ্য থেকে অনেকটাই খুঁটিয়ে যাবে। তাই যুক্তরাষ্ট্রের চাক বা না চাক, ইচ্ছা হোক বা না হোক, এই যুদ্ধটা তাকে কোনো না কোনো ভাবে ক্ষণে ক্ষণে টিকিয়ে রাখতে হবে, যেটি বাস্তবিক অর্থে যুক্তরাষ্ট্রকে দুর্বল করবে দিনে দিনে। সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তবে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সটা কেমন হতে যাচ্ছে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিওপলিটিক্স প্রায় 1945 সালের পর থেকে এবং বিশেষ করে 1977 সালের পর থেকে
সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্র কেন্দ্রিক হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে সেই জিওপলিটিক্সের যে কিছুটা পরিবর্তনের আভাস আমরা পাবো, তাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যব্যাপী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের অসংখ্য অসংখ্য যেই সামরিক ক্যাম্প রয়েছে, সেগুলো এখন আর আগের মতো নিরাপদ নয়। যদি এই সামরিক ক্যাম্পগুলো নিরাপদ না থাকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কোন বলয়ের উপর ভিত্তি করে সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, ওমান, জর্ডান এদেরকে, কুয়েত এদেরকে সুরক্ষা দিবে, তার আসলে সঠিক বিশ্লেষণ বা পরিকল্পনা আদৌ যুক্তরাষ্ট্রের কাছে আছে কিনা তা আমরা জানি না। তবে আমরা এইটুকু বুঝতে পারতেছি, যুক্তরাষ্ট্রকে গ্র্যাজুয়ালি এখান থেকে গুটাতে হবে। তার কারণ হচ্ছে ইরানকে সে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারেনি। যেহেতু সেটি সে করতে পারেনি, তার মানে হচ্ছে ক্ষণে ক্ষণে যখনই এই যুদ্ধটা কোনো না কোনো ভাবে শুরু হবে আবার শেষও হবে, প্রতিটা বারেই এই যুদ্ধের আঘাত আসবে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে আছে তার উপরেই, এবং সেই সাথে যারাই মধ্যপ্রাচ্যের যারাই যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে সম্পূর্ণভাবে তাদের উপর। সো ভূরাজনীতিটা তাহলে কিভাবে পরিবর্তন ঘটবে, এই প্রশ্নটা আসতেই পারে। ভূরাজনীতির এখন প্রশ্ন আসবে যে পরিবর্তনটা ঘটবে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো এককভাবে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল ছিল, তারা এখন কিছুটা হলেও যুক্তরাষ্ট্র থেকে কিছুটা হলেও সরে যাবে। তবে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে ছাড়বে না, কারণ তারা জানে ক্ষমতায় টিকতে হইলে অথবা মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হইলে বা সুন্নিইজমকে যদি মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখতে হয়, যুক্তরাষ্ট্রকে লাগবে। তা না হলে শিয়াইজম যে কোনো মুহূর্তে সুন্নিইজমকে গ্রাস করে নেবে। এই ভয়টা সুন্নিইজমের মধ্যে সব সময় থাকবে, এবং যেহেতু ধর্মকেন্দ্রিক রাজনীতির উপরে ভিত্তি করেই মধ্যপ্রাচ্যের শাসন ক্ষমতার ভিত্তি গড়ে উঠেছে, তার মানে এই রাজনৈতিক ব্যবস্থা খুব সহজেই দূর হবে বলে মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্রকে তারা হয়তো সম্পূর্ণভাবে ছাড়বে না, তবে তারা আবার কমপ্লিটলি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল হতে পারবে না। জিওপলিটিক্সের অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরবর্তী অবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দোদুল্যমান অবস্থা। অর্থাৎ যেহেতু এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হতে পারবে না মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো, তার মানে হচ্ছে তাকে এখন নতুন করে ভাবতে হবে। নতুন করে এই ভাবনার মধ্যে দিয়ে সে কি কিছুটা ইরানের প্রতি নমনীয় হবে, নাকি সে চীন বা রাশিয়ার প্রতি আরো বেশি কানেক্টেড হওয়ার চেষ্টা করবে, নাকি সে নিজস্ব বলয় তৈরি করার চেষ্টা করবে যে কোনো মূল্যে শিয়াইজমকে ঠেকিয়ে রাখার ক্ষেত্রে। কি করবে না করবে সেই জিনিসগুলো আমরা ভবিষ্যতে দেখব। তবে এইটুকু নিশ্চিত যে যুদ্ধ পরবর্তী অবস্থায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যে আগের মতো যে দাম্ভিকতা নিয়ে মধ্যপ্রাচ্যে যে সক্ষমতা বা শক্তিশালী অবস্থা নিয়ে দাঁড়িয়েছিল, সেটি কিছুটা নড়বড়ে হতেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। সো যুদ্ধ পরবর্তী অবস্থায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা কেমন হবে তা আমরা ভবিষ্যতে দেখব। তবে পুরোপুরি যে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক হচ্ছে না, তাতে কোনো সন্দেহ নাই। এবার আসি মধ্যপ্রাচ্য যেহেতু একটি অর্থনৈতিক হাব এবং পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য বড় ভূমিকা রাখছে, সো এই অর্থনৈতিক অবস্থাটা কেমন হবে পরবর্তী অবস্থায়, সেটি হচ্ছে যেহেতু হরমুজ স্ট্রেইট আগের মতো আর কখনোই ফিরছে না, কখনোই না। যেহেতু হরমুজ স্ট্রেইট যুক্তরাষ্ট্রকে যদি এই যুদ্ধের সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা আমরা বলি, যুদ্ধেই যুক্তরাষ্ট্র অনেক দিক থেকে এগিয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের অবস্থান অনেক দিক থেকে আগানো, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু যেই জায়গাটাতে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছেন, যার জন্য যুক্তরাষ্ট্র আসলে মূলত ইরানের সাথে একটি সমঝোতা স্মারক সই করতে বাধ্য হয়েছেন, সেটি হচ্ছে সেই হরমুজ স্ট্রেইট। এই হরমুজ স্ট্রেইটকে আসলে যুক্তরাষ্ট্র কখনোই আগের অবস্থায় যে ফিরাতে পারবে না, তাতে কোনো সন্দেহ নেই। কেন পারবে না? কারণ ইরান বুঝে গেছেন যে তাদেরকে আসলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে কখনোই পরাজিত করতে পারবে না। যেহেতু এইরকম একটা যুদ্ধে তারা কোনো মতে সার্ভাইভ করে গেছে, তার মানে তারা এখন সহসাই আগের মতো সেই হুমকি দামকিতে যে ভয় পাবে না,
তাতে কোনো সন্দেহ নেই। এই ভয় পাবে না বলেই তারা হরমুজ স্ট্রেইটকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেই নিয়ন্ত্রণকে খুব সহসাই যে ট্যাকেল দেওয়া সম্ভব নয় তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু অর্থনৈতিক অবস্থা এর উপর নির্ভরশীল, তাই নানা সময় নানাভাবে অর্থনৈতিকভাবে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা ব্যাহত হবে এই হরমুজ স্ট্রেইটের কারণে। কারণ যেহেতু যুদ্ধটা শেষ হচ্ছে না, ক্ষণে ক্ষণে শুরু হবে, আবার থেমে যাবে। তার মানে হরমুজ স্ট্রেইট বরাবরের জন্য ভালনারেবল থাকবে। তার মানে অর্থনৈতিক অবস্থা ভবিষ্যতে যে কিছুটা টালমাটাল হবে তাতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় লাভবান হয়েছেন এই যুদ্ধে সেটি হচ্ছে চীন এবং রাশিয়া। রাশিয়ার তেল ক্ষেত্র থেকে অনেকটাই তেল বিক্রি বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে ভূরাজনৈতিকভাবে রাশিয়ার কদরও এখন কিছুটা বাড়বে। সবচেয়ে বেশি লাভবান হয়েছেন চীন। চীন এখানে নীরব খেলোয়াড়, সে নীরবে খেলেছেন ঠিকই, কিন্তু 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 সে ইরানের কাছ থেকে যেমন নানাভাবে সহযোগিতা, তেল বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবে, সেই সাথে তার উপরে নির্ভর করার মতো মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রকে সে কাছে পেয়ে যাবে। তো এটি তার জন্য একটি বড় এবং বিরাট পাওনা হবে ভবিষ্যতে অর্থনৈতিক চালিকা শক্তির তার দিকে কনভার্ট করার ক্ষেত্রে। যেহেতু পেট্রো ডলারকে পেট্রোনাইজ করে পুরো মধ্যপ্রাচ্য, এবং যার কারণে পেট্রো ডলার এত শক্তিশালী, সেই অবস্থানটাকে বরাবরের জন্য দুর্বল করার চেষ্টা করবে চীন, যেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি মরণ কামড়। সো এই অবস্থাটা আসলে যুক্তরাষ্ট্র কিভাবে ট্যাকেল দিবে সেটি নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা অবশ্যই করব। তবে প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন হচ্ছে, আমরা তো এই যুদ্ধ পরিস্থিতি অবস্থা এবং ভূরাজনীতি এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা এখানে যে জড়িত, আমাদের অবস্থাটা আসলে কেমন হবে? আমরা যে দুইটি ব্লক, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে এখন সম্পূর্ণভাবে দুটি ব্লকে বিভক্ত হবে, একটি শিয়াইজম এবং সুন্নিজম, এবং এই দুই ব্লক যে একে অপরের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নাই। এই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে বড় ধরনের গোলমাল বা টালমাটাল অবস্থা শুরু হতে পারে তাতেও কোনো সন্দেহ নাই। তো এই অবস্থায় আমরা কি করব? যেহেতু আমাদের অর্থনীতি মধ্যপ্রাচ্যের উপর একটা ব্যাপকভাবে নির্ভরশীল, আমাদের দেশের লক্ষ লক্ষ, এমনকি কোটি পর্যায়ে যদি বলি, শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করছে, তাদের পুরো পরিবার থেকে শুরু করে সবকিছু এই মধ্যপ্রাচ্যের শ্রমিকের ঘামের পরিশ্রমের টাকার উপরে নির্ভরশীল। অর্থাৎ যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো ক্ল্যাশ হয়, অবশ্যই বাংলাদেশ হবে তার সবচেয়ে বড় ভুক্তভোগী, এবং সেই সাথে অন্যান্য রাষ্ট্র হবে, তবে আমরা বেশি হব। যেহেতু আমাদের একদিকে রেমিটেন্স এবং শত শত নয় লক্ষ লক্ষ পরিবার এই মধ্যপ্রাচ্যের শ্রমিকের ঘামের পয়সার উপরে নির্ভরশীল, তার মানে আমাদেরকে সতর্ক হতেই হবে। আমরা কোন ব্লকে যাব? আমরা কি যুক্তরাষ্ট্রীয় ব্লকে যাব, না চীনের ব্লকে যাব, নাকি আমরা ইরানের শিয়াইজম ব্লকে যাব, না সুন্নিজম ব্লকে যাব? এই প্রশ্ন আমাদের বিশ্লেষকদের মধ্যে হয়তোবা আসবে। তবে প্রশ্ন আছে, এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমাদের আসলে কোনো ব্লকে গিয়ে কোনো লাভ হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে কূটনৈতিকভাবে প্রত্যেকের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলা। যুদ্ধ হয়তো বা আমরা থামাতে পারবো না, সেই শক্তি আমাদের নাই, তবে প্রতিটা ব্লকে যাতে আমাদের সুসম্পর্ক বজায় থাকে, এবং অর্থনৈতিকভাবে আমরা যাদের উপর নির্ভরশীল তাদেরকে যাতে আমরা আশ্বস্ত করতে পারি। কিভাবে? কূটনৈতিকভাবে যাতে আমরা আশ্বস্ত করতে পারি। আমরা সর্বদাই শান্তি কামনা করি, এবং আমাদের দেশের জনগণ তাদের উন্নয়নের জন্য, আমাদের দেশের শ্রমিকরা তাদের উন্নয়নের জন্য কাজ করবে। আমাদের বিন্দুমাত্র এই ধরনের ব্লকে প্রবেশ করার ইচ্ছা নাই। সেই সাথে আরো অনেক অনেক আলোচনা এবং বিশ্লেষণ করার সুযোগ রয়েছে এই জায়গায়। কিভাবে আমরা মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে আমাদের অর্থনৈতিক অবস্থাকে সঠিকভাবে পরিচালিত করতে পারবো। তো আজকে আমার আলোচনার মোটামুটি জিনিসটা হচ্ছে এই জায়গায় যে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত অবস্থায় ভূ রাজনীতি, অর্থনীতি ও অন্যান্য সকল কিছুই পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে আমাদেরকে দ্রুতই খাপ খাওয়াই নিতে হবে। আমাদের সরকার এবং আমাদের যারা বিশ্লেষক রয়েছেন তাদেরকে খুব দ্রুতই এই জায়গায় নজর দিতে হবে যে কত দ্রুত আমরা এই অবস্থার মধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি, এবং কোনো মতেই যাতে আমাদের রেমিটেন্স এবং শ্রমিকের
যে ঘাম এবং এই দেশ থেকে প্রতিনিয়ত যারা যাচ্ছেন তাদের যাওয়া এবং অবস্থা যাতে কোনো মতেই খারাপ না হয় সেই দিকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের দেশের অর্থনীতি এই রেমিটেন্সের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল। সো আজকের আমার এই আলোচনা এখানে শেষ হচ্ছে, তবে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হয়তো বা শেষ করা সম্ভব নয়। সামনে আমরা আরো এই বিষয় নিয়ে বিশদ এবং দীর্ঘ আলোচনা চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই বাই। টাটা।